আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে ভিডিওতে আপনি ক্লিক করেছেন সেই ভিডিওতে আপনি বিগত 2020 সালের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের প্রশ্নপত্রের ম্যাথমেটিক্স পোর্শনের সলিউশনটা পাবেন। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একে একে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এর ইংলিশ গ্রামার, রিজনিং, জেনারেল নলেজ আর ম্যাথমেটিক্সের বিগত কয়েকটা বছরের প্রশ্নপত্র সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কিছু ওয়ার্ড প্রবলেমস রয়েছে, সেই ওয়ার্ড প্রবলেমসগুলো এখানে বোর্ডে লিখতে অনেক ঝামেলা হয়, অনেক পরিশ্রমের ব্যাপার হয়। তাই কোয়েশ্চনের প্রশ্নটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো বোর্ডে। তো আমি মোবাইল দেখে দেখে প্রশ্ন পড়ছি। এই প্রশ্নপত্রে 91 নাম্বার থেকে 100 পর্যন্ত ম্যাথমেটিক্স পোর্শনটা রয়েছে। তো 91 নাম্বার কোয়েশ্চন আর 99 নাম্বার এই দুটো কোয়েশ্চন আমি আগেই সলভ করে দিয়েছি পৃথক একটা ভিডিওতে, সেটার সলিউশন দেওয়া আছে। আমি ওই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে বাদবাকি যে কোয়েশ্চনগুলো রয়েছে সেগুলোর সলিউশন আমরা করে দিচ্ছি। তো 92 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে, দেখুন, দি লেংথ অফ এ রেক্ট্যাঙ্গল ইজ 15 সেন্টিমিটার মোর দেন ইটস ওয়াইডথ if the perimeter is 150 centimeter find the dimensions of the rectangle। dimension मतलब হচ্ছে length and breadth। তো কোয়েশ্চনের সময়টা আমি একটু নিচে লিখে দিই। এখানে দেখুন, এই ধরে দিন একটা রেক্ট্যাঙ্গল রয়েছে। রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র যেটা আয়তক্ষেত্র আমরা সাধারণত বুঝি যার বিপরীত বাহুগুলো সমান, কিন্তু সবটা বাহু সমান হতে পারে না। এই বাহু আর এই বাহু সমান থাকবে, এই বাহু আর এই বাহু সমান থাকবে, হ্যাঁ। তো ছোটো বাহুটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বলবো আর বড় বাহুটাকে দৈর্ঘ্য বলে থাকি, হ্যাঁ। তাহলে দেখুন, এখানে বলেছে যে দি লেংথ অফ এ রেক্ট্যাঙ্গল ইজ 15 সেন্টিমিটার মোর দেন ইটস ওয়াইডথ। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এই লেংথ যেটা রয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা রয়েছে, সেটা এই প্রস্থের থেকে 15 সেন্টিমিটার বেশি। আর তার এই পরিসীমা যেটা মানে পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, সেই পরিসীমাটা 150 সেন্টিমিটার, অর্থাৎ বাউন্ডারিটা হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে এই তার ডাইমেনশনটা মানে দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটা নির্ণয় করার জন্য বলছি। তো এখানে একটা জিনিস হচ্ছে, দেখুন, এই দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 15 সেন্টিমিটার বেশি। যদি আমরা প্রস্থটা জেনে নিতে পারি, তাহলে এই প্রস্থের সাথে 15 সেন্টিমিটার যোগ করলে আমাদের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো এখানে আমরা প্রস্থকে x ধরব, আর যেহেতু বলছি যে দৈর্ঘ্যটা 15 সেন্টিমিটার বেশি প্রস্থের, তাহলে ওটা হবে x প্লাস 15। x যত হবে তার থেকে 15 সেন্টিমিটার বাড়িয়ে দিলেই তো দৈর্ঘ্য পাচ্ছে। তো আমাদের ইনফরমেশন এইগুলোই। তো এখন ওই ইনফরমেশনগুলোর উপরে আমরা বেস করে সলিউশন করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা জিনিস জানবো যে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটাকে। তো সেটা হচ্ছে, দেখুন, 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। তো আমি সেটাকে একটু সংক্ষেপে সলভ করার চেষ্টা করছি। তো আমার দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, ফর্মুলায় একটু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে x, আর দৈর্ঘ্য দেওয়া আছে আবার x প্লাস 15। তো সমান হচ্ছে পরিসীমা। এখানে পরিসীমা দেওয়া আছে 150 সেন্টিমিটার। আমরা এখানে সেন্টিমিটার লিখবো না, পরে আমরা সেন্টিমিটার সেটা বুঝে নিচ্ছি। তো এখানে হচ্ছে, দেখুন, 2, দেখুন ওই সবটাকে আমরা একটা ধরবো আর ওই 2কে আমরা ওই সাইডে ট্রান্সফার করে দেবো। তাহলে দেখুন x প্লাস x হচ্ছে 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু ওই 2 দিয়ে 150কে যদি ডিভাইড দিই তাহলে কি হচ্ছে 75 হচ্ছে। নেক্সট দেখুন 2x ইকুয়াল টু 75 মাইনাস 15। আমরা সাইড চেঞ্জ করতে যে পদকে আমরা এই সমান চিহ্ন এর এদিক সেদিক করব, তার সাথে যে সাইন রয়েছে সেটার কিন্তু অপোজিটটা হবে। যেমন 15কে আমরা রাইট সাইডে ট্রান্সফার করছি, এটার আগে প্লাস, তো এদিকে আসলে মাইনাস হবে। একই রকমভাবে ওটা যদি মাইনাস থাকতো ওইদিকে আসলে প্লাস হয়ে যেত। সিমিলারলি ওই সাইড থেকে যদি কোনো একটা পদকে আমরা ওই সাইডে ট্রান্সফার করে নিয়ে আসতাম, তাহলে তার সাইনটাও যে সাইনটা থাকতো সেটা অপোজিট হয়ে আসতো। তো আমরা এখন 2x ইজ ইকুয়াল টু 75 মাইনাস 15 কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 30। তো x এর ভ্যালু কত পেলাম, আমরা 30 পেলাম। তো x আমরা কি ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম। তাহলে এখানে দৈর্ঘ্য কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে
30 প্লাস 15 45 সেন্টিমিটার। তাহলে প্রস্থটা আমরা কত পেলাম? 45 সেন্টিমিটার পেলাম। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ইন এ ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস বি। তো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ মনে করে নিন, এরকম আছে। ধরে নিলাম ওইটা এ বি সি, এর 3টা অ্যাঙ্গেল হচ্ছে এরকম ধরে নিলাম আর কি। তো আমার ইনফরমেশনটা দেওয়া আছে, দেখুন অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো এটার উপর বেস করে আমরা একটা সলিউশন বের করবো। তো কোয়েশ্চনে বলছি যে 3টা অ্যাঙ্গেল যে তার পরিমাপ কত। তো আমরা জানি একটা ত্রিভুজের যে 3টা অ্যাঙ্গেল রয়েছে, কোণ রয়েছে, সেই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই সবটা কোণের মাপ হবে 180 ডিগ্রি। তো একটা ব্যাপার, আমরা এখানে অ্যাঙ্গেল চিহ্ন এরকম বোঝানো হয়, এ অ্যাঙ্গেলটাকে বোঝালে এ লিখবো, সিকে লিখলে অ্যাঙ্গেল সি, বিকে লিখলে অ্যাঙ্গেল বি, এরকম আমরা বোঝাতে পারি। কিন্তু আমরা এখন যেহেতু আমরা এটাকে শর্টকাটভাবে সলভ করছি, পদ্ধতি মতো আমরা যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এই যে অ্যাঙ্গেল চিহ্নটা আমরা সেটা লিখবো না, শুধু এ বি সি এরকম আমরা ধরবো। আমরা জানি অ্যাঙ্গেল সাম প্রপার্টি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অ্যাঙ্গেল চিহ্নটা আমি দিলাম না, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 3টা অ্যাঙ্গেলের সাম হচ্ছে, ইমপ্লাইজ দেখুন অ্যাঙ্গেল সিকে আমরা 3 ইন্টু অ্যাঙ্গেল বি এই লিখতে পারি। তো এ প্লাস বি জায়গা মতো রাখলাম, প্লাস এই সির জায়গায় আমরা 3b লিখতে পারবো, যেহেতু আমরা এই অ্যাঙ্গেল চিহ্নটা উঠিয়ে নিয়েছি। তো এটা হবে 3b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি এটা কেন করলাম সেটাতে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। দেখুন এখানে এ বি সি হচ্ছে 3টা ডিস্টিংক্ট ভেরিয়েবল বা অজ্ঞাত রাশি। তো এই 3টাই ডিস্টিংক্ট যদি হয়, তাহলে 3টার মান কিন্তু আমরা একটি সমীকরণ থেকে এরকম বের করতে পারবো না। তো আমাদের একটা উপায় আছে যে এই এ বি সি এর যে কোনো এই 3টাকে যে কোনো একটাতে আমরা কনভার্ট করব। তো সেই একটাতে কনভার্ট করতে হলে আমার এই ইনফরমেশনটা ফলো করে যেতে হবে। তো দেখুন আমরা এই ইনফরমেশন থেকে দেখো সি এর জায়গায় আমরা এইটার সমান এইটা, আবার এইটার সমান হচ্ছে এইটা। তো আমি সি এর জায়গায় 3b লিখতে পারি, লিখে নিলাম। তো এই দুইটা কনভার্ট হয়ে গেল বিতে, কিন্তু একে আমরা এখন কনভার্ট করব। তো একটা জিনিস দেখুন, অ্যাঙ্গেল 3b, অর্থাৎ আমি শুধু 3b লিখে নিলাম। 3b ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে 2a প্লাস 2b হচ্ছে। এখন একটা জিনিস হচ্ছে দেখুন, যেহেতু আমি এই এর জায়গায় b লিখবো, তাই আমাকে এইটার থেকে a এর মান বের করে নিতে হবে। তো আমরা এটা থেকে যদি a এর মান বের করে নিতে চাই তাহলে কি হবে, 2a এই জায়গায় আমরা রেখে দেবো, আর এই 2bটা এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ a কে আর b কে সমীকরণের 2 দিকে আলাপ করে নেব। তো এটা হবে 3b মাইনাস 2b, এইটা ওই দিকে আসলে ওই সাইডে আসলে কী হবে, মাইনাস হয়ে আসবে, ইজ ইকুয়াল টু 2a। তো আমি যদি এরকম লিখি তাহলে 3b মাইনাস 2b ইকুয়াল টু 1b, মানে হচ্ছে b ইকুয়াল টু 2a হচ্ছে। তো এর যেহেতু এটা 2টা a b এর সমান, তাহলে একটা এক কিসের সমান হবে, তো ভাই একটা a হবে b এর অর্ধেক 1/2b, এরকম আমরা লিখতে পারি। তো আমরা এইটা থেকে আমরা a কে পেলাম, a হচ্ছে হাফ b। তো আমরা এই পরের লাইনে কী লিখবো, a এর জায়গায় হাফ b লিখে নিলাম, প্লাস যেহেতু সদৃশ পদ বা সিমিলার টার্ম, তাহলে এই দুইটাকে আমরা এই সবটাই সদৃশ, এর সবটা আমি এতে কনভার্ট করে নিলাম, বিতে কনভার্ট করে নিলাম। তাহলে b প্লাস 3b, 3টা b আর একটা b, 4টা b, 4b হবে, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখুন এটাও তো b, এটাও তো b, তো এটা আসলে কি হয়, b/2 হবে, b/2 হচ্ছে, কারণ 1/2b মানে হচ্ছে বিটা উপরের, b1 যার b ডিভাইডেড বাই 2, এরকমই হচ্ছে এক্সপ্রেশনটা। আচ্ছা, তো এইটার এলসিএম নিয়ে নিলে আমার কত হচ্ছে, 2 হচ্ছে, নিচে 2 হচ্ছে, আর 2 এখানে নিচে 1 আছে, 1 ইন্টু b প্লাস 2 ইন্টু 4 8b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, তো1b প্লাস 8b মানে হচ্ছে 9b ডিভাইডেড বাই 2 ইন্টু 180 ডিগ্রি। তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, এই টাইপে পেলে আমরা কি করি, কোনাকুনি গুণ করে নিই।
তাহলে এটার নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 9b হবে, ইজ ইকুয়াল টু 2 × 180 360 ডিগ্রি হচ্ছে। তো এটা থেকে আমি 9 ওই সাইডে নিয়ে নেব, তো b এর মান বেরিয়ে আসবে 360 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 40 হচ্ছে। তো আমি b এর মান কত পেলাম, অ্যাঙ্গেল বিটা আমি কত পেলাম 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটা 40 ডিগ্রি পেলাম না। তো অ্যাঙ্গেল এ কত পাবো, দেখুন অ্যাঙ্গেল এ ইকুয়ালটা হচ্ছে হাফ বি, তো অ্যাঙ্গেল এ কে আমরা লিখতে পারবো হাফ ইন্টু 40 ডিগ্রি, তার মানে হচ্ছে 40 ডিগ্রি এর 2/1 তাহলে হচ্ছে 20 ডিগ্রি বাই। আচ্ছা অ্যাঙ্গেল সি দেখুন কত, দেখুন অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 3 ইন্টু অ্যাঙ্গেল বি, তো অ্যাঙ্গেল সি হবে 3 ইন্টু অ্যাঙ্গেল বি, তো ইজ ইকুয়াল টু 3 ইন্টু অ্যাঙ্গেল বি কত, বি হচ্ছে 40, তো সমান হচ্ছে 43 120 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল এটা হবে 20 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটা হবে 40 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সিটা হবে 120 ডিগ্রি 120 ডিগ্রি। A man purchases 2 fans for rupees 2160. By selling one fan at a profit of 15% and the other at a loss of 9%, he neither gains nor losses in the whole transaction. The cost price of the fans respectively are. এই কোয়েশ্চনটাতে বলছে যে একজন মানুষ 2160 টাকা দিয়ে 2টা ফ্যান কিনলো, তো এই দুইটার মধ্যে একটাকে 15% লাভে বেচলো আর আরেকটাকে সে 9% ক্ষতিতে যদি বেচে, তাহলে তার কোনো লাভ হয় না ক্ষতিও হয় না, অর্থাৎ মূলে মূলে সে বেরিয়ে আসে। তাহলে এই দুইটা ফ্যানের মূল্য আসলে কত করেছিল, মানে এক একটা কত করে তার কেনা দাম। তো দুইটা ফ্যান, 2 ফ্যানস আমি শর্টকাট লিখছি, সিপিও অফ মানে কস্ট প্রাইস অফ 2 ফ্যানস রুপিস 2160, এই টাকা। তো একটাতে ধরলাম ফ্যান এ, একটা ফ্যানের নাম আমি এ ধরলাম, এটাতে 15% প্রফিট, আর ফ্যান বি যেটা সেটাতে আমরা ধরলাম 9% লস। তো আমার এখন যদি 15% প্রফিটে আমি বিক্রয় করি আর আরেকটা যদি 9% লসে বিক্রয় করি, তাহলে আমার মূলে মূলে বেরিয়ে আসি, তাহলে প্রত্যেকটা ফ্যানের আসল ক্রয় মূল্যটা কত করে হয়। তো এখানে আমরা দেখুন, এখানে এই যে 2160 টাকা এটা হচ্ছে দুইটার মোট দাম। তো আমরা একটাকে এক্স ধরবো, ধরলাম এ ফ্যানের সিপি এক্স টাকা, রুপিস এক্স, তো এটা হবে রুপিস 2160 মাইনাস এক্স। আচ্ছা ভাই, দুইটার দাম যদি 2160 টাকা হয়, এর মধ্যে একটার দাম যদি 1000 টাকা হয়, তো বাকিটার দাম কত হবে, এটা মাইনাস 1000। তো একটার দাম যদি এক্স টাকা হয়, তো বাকিটার দাম হচ্ছে ওইটা মাইনাস এক্স টাকা। এখন তো পরিষ্কার হয়ে গেলো, আমি এখানে এক্স ধরলে এখানে কি হয়। আচ্ছা এটাও সিপি হচ্ছে না, এটা সিপি হচ্ছে, ঠিক আছে। তো একটা জিনিস, যেহেতু আমরা এটাকে কস্ট প্রাইস ধরেছি, এটা হচ্ছে তার অবশিষ্ট কস্ট প্রাইস মানে বি ফ্যানের। তো আমরা সবসময় প্রফিট লস কিসের উপর ক্যালকুলেট করে থাকি, কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করে থাকি, তাহলে এটার ক্ষেত্রেও আমরা এই কস্ট প্রাইসের উপরই ক্যালকুলেট করে নেব। তো এখন দেখুন এ ফ্যানটা আমার 15% প্রফিটে বিক্রি করা হচ্ছে। তো দেখুন 15% মানে 100/15, অর্থাৎ 100 টাকা মূল্যের বস্তুটাতে আমার 15 টাকা লাভ হচ্ছে। তো 1 টাকা মূল্যের বস্তুটাতে কত টাকা লাভ হবে, বাই এক্সকে আমি পূরণ করে দিলাম। তো এটা হচ্ছে আমার কি, তো আমি সেটাকে কি লিখতে পারি, 15x লিখতে পারি না, 15x ডিভাইডেড বাই 100, এটাকে এরকম লিখলাম। আচ্ছা সিমিলারলি দেখুন 9% লস হচ্ছে, তো এটা তো বাই তার কস্ট প্রাইস, তো সেই কস্ট প্রাইসের উপর 9% হচ্ছে। তো যেহেতু এটা লস হচ্ছে, তো 9/100 ইন্টু কোন মূল্যের উপর, এই মূল্যটার উপর 2160 মাইনাস এক্স হচ্ছে। এটাকে আমরা 9 ইন্টু 21, এইটার সাথে এইটা কিন্তু পূরণ হবে। তো আমি পূরণ করবো না, এখন পূরণ করলে কিন্তু সময় লাগবে বেশি, ক্যালকুলেশনটা একটু হার্ড হবে। তো 2160 এরকম লিখে রাখলাম, মাইনাস 9 ইন্টু এক্স, 9x হচ্ছে, ডিভাইডেড বাই 100। তো ভাই এখানে এই জিনিসটা আসলে হচ্ছে আমার এ ফ্যান থেকে পাওয়া মোট প্রফিট, আর এই জিনিসটা হচ্ছে আমার বি ফ্যান থেকে পাওয়া মোট ক্ষতির পরিমাণ এটা হচ্ছে। তো একটা জিনিস আমরা কোয়েশ্চনেই দেখেছি যে এই হিসেবে যদি আমরা বিক্রয়টা করি, তাহলে ওভারঅল ট্রানজ্যাকশনে আমার কোনো প্রফিটও হয় না, লসও হয় না। এই প্রফিট থেকে যদি আমি লসটা মাইনাস করে নিই, তাহলে আমার কী থাকে, জিরোই থাকে। তো
আমি একটা কাজ করি, 15x ডিভাইডেড বাই 100 মাইনাস এটা হচ্ছে 9 ইন্টু 2160 মাইনাস 9x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 0। এটা একটা ফ্র্যাকশন, এটাও একটা ফ্র্যাকশন। তো আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশের যোগবিয়োগ কীরকম করি? এটা যোগবিয়োগ করতে হলে আমার হরগুলোর লসাগু নিয়ে নেই। তো 100 আর 100 লসাগু তো বাই 100ই হচ্ছে না। তো আমরা উপরে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কী করব, যেরকম আছে সেরকম রেখে দেবো। 15x, এটা মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেটটা লাগিয়ে দিই, 9 ইন্টু 2160 মাইনাস 9x, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, দেখুন এই 0 এর নিচে ধরে নিলাম আমরা 1 আছে, বা যে কোনো সংখ্যার নিচে তো 1 থাকে, আমরা সুবিধা মতো আমরা এটা 1 ধরে নিতে পারি বুঝবার সুবিধার্থে। তো 1 দিয়ে যদি আমি এই সমস্তটাকে মাল্টিপ্লাই করি উপরেরটা মানে লবকে, তাহলে সেমই থাকবে। তো কী হচ্ছে, 15x মাইনাস এটা মাইনাস হবে, তো 9 ইন্টু 2160, আর এইটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাস 9x। আচ্ছা, আমি ওইটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেম পেলাম। ওই 100কে 0 সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে অবশ্যই 0 পাবো, তো এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন একটা জিনিস হচ্ছে, দেখুন 15x প্লাস 9x কত হচ্ছে, 24xই হচ্ছে। আচ্ছা, ওটাকে এরকম লিখে দিই, 9 ইন্টু 2160 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে যদি আপনারা করেন তাহলে দেখুন অনেক শর্টকাটে করতে পারবেন বা কম সময়ের মধ্যে। আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য একটু টাইম নিচ্ছি। তো এখানে দেখুন এটা হচ্ছে ভেরিয়েবল টার্ম আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো আমরা যখন ভেরিয়েবল টার্ম থেকে ভেরিয়েবলের ভ্যালু বের করতে যাই, তখন আমরা কনস্ট্যান্ট টার্মকে সবসময় ডান সাইডে ইকুয়ালস চিহ্ন এর ডান দিকে রাখি। তাহলে 24x ইজ ইকুয়াল টু, ওইটাকে যদি ওই সাইডে ট্রান্সফার করি তাহলে এই দিকে সাইনটা নেগেটিভ, ওই দিকে আসলে পজিটিভ হবে। তো 9 ইন্টু 2160, তো এক্সের মান যখন বের করবো, তো এক্সের সহগ 24, এটাকে নিচে নামিয়ে আনবো, 9 ইন্টু 2160 ডিভাইডেড বাই এক্সের সহগ কত, 24। এখন দেখুন এই 24 দিয়ে এটার যদি পূরণফলকে ভাগ করতে যাও তাহলে অনেক কষ্টকর হবে। তো এটাকে আমরা সহজে 24 দিয়ে ওইটাকে 2160কে ভাগ করে নিতে পারবো, তারপর 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সমস্যা নেই। তাহলে দেখুন সেটাকে প্রথমে আমরা 24 দিয়ে অবশ্যই যাবে, আমি এখানে দেখছি 24 দিয়ে এটা ভাগ যাবে, কিন্তু আমি আপনাদের বোঝাবার জন্য প্রথমে 8 দিয়ে ভাগ দেবো। তো 8 3 = 24, 8 2 = 16, বাকি থাকলো কত, 5, 56 হচ্ছে। তো 8 7 = 56, আর এখানে একটা 0 আছে, 0টা লাগিয়ে দিন, হয়ে গেল। আবার 3 দিয়ে এটাকে ডিভাইড যাবে, 3 90 কত হচ্ছে, 270। তো এই 9 ইন্টু 90, তো 9 ইন্টু 90 মানে হচ্ছে 810। তো আমার এক্সের মান কত পেলাম, এক্স পেলাম 810 রুপিস। এটা মানে এটা রুপিস আর কি, আসলে আমি রুপিস লিখছি না শর্টকাটে লিখার জন্য। যদি ফুল প্রসিজিওর মতো করতাম তাহলে আরও লেট বেট লাগিয়ে এরকম আমরা সলভ করে নিতাম। তো এখানে যখন আমি যেটার ফ্যানের মূল্য আমি এক্স ধরছিলাম সেটার দাম হচ্ছে 810 টাকা, আর যেটার ফ্যানের দাম আমি 2160 থেকে এক্স মাইনাস করেছিলাম, সেটা বাই সিম্পল 2160 থেকে আপনি এক্সের মান 810 মাইনাস করে দিন, তাহলে কত থাকলো, 0 আসবে, 6 - 1 5 আসবে, আর 21 - 8 কত আসলো, 3 আসবে, 1 আসবে, মানে 1350। তো এটার দাম হচ্ছে, এটার আসল দাম হচ্ছিল 1350। তো কোন অপশনে আছে দেখুন, তো এখানে দেখুন ফাইন্ড দি লেংথ অফ এ কর্ড which is at a distance of 5 সেন্টিমিটার from the center of a circle of radius 13 সেন্টিমিটার। তো এটাকে ড্র না করলে ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই ধরে নিলাম একটা সার্কেল বা বৃত্ত, এটা মানে সুন্দর করে আঁকতে পারিনি। আচ্ছা, বৃত্ত। তো দেখুন আমাকে বলছে যে একটা কর্ড মানে হচ্ছে যা। সার্কেল সম্পর্কে যদি আপনার আরও ভালো আইডিয়া চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আমার ভিডিও দেখতে পারবেন, ডিটেলস আলোচনা করা আছে। তো কর্ড মানে হচ্ছে, ধরে নিলাম ওটা সেন্টার বা কেন্দ্র, ওটা এই বিন্দুটা তার কেন্দ্র। তো ধরে নিলাম এই হচ্ছে তার একটা কর্ড মানে হচ্ছে যা, একটা যাকে আমরা ধরে নিলাম এইটা। তো এটা হচ্ছে সেন্টার থেকে 5 সেন্টিমিটার ডিস্ট্যান্টে আছে, ওভার সার্কেল অফ রেডিয়াস 13 সেন্টিমিটার। তো
এমন একটা সার্কেল যেটা রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, ধরে নিলাম এটা হচ্ছে ব্যাসার্ধে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন আমার বলছে যে ধরে নিলাম এ বি, এই যে রেখাখণ্ড মানে এটা হচ্ছে বৃত্তের যা বা কর্ড। তো এই এ বি এর ডিস্টেন্স কতটা সেটা আমরা বের করব। আমি যদি এটা তো তার কেন্দ্র, এটা থেকে এতটুকু পর্যন্ত যদি একটা আমি টান দিই, টান ধরলাম, টান, এই টানের নামও আছে। দেখুন একটা জিনিস, যদি এটা বৃত্ত হয় আর এটা যদি তার কেন্দ্র হয়ে থাকে, তো এই কেন্দ্র থেকে আমি যে বৃত্তের যে কোনো জায়গায় আমি যে রেখাখণ্ডটা টানবো সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। মোটামুটি এখানে যে 4টা ব্যাসার্ধ দেখছেন, তো একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান। আমরা এই উপপাদ্যটা শিখেছিলাম। তো ওটা ধরলাম ও, এই ও থেকে বি পর্যন্ত আর ও থেকে এতটুকু পর্যন্ত সেম ব্যাসার্ধ। এটা যদি 15 সেন্টিমিটার 13 সেন্টিমিটার হয়, এটাও হবে 13 সেন্টিমিটার। তো একটা জিনিস আমরা পেলাম, ওইটা হচ্ছে 13 সেন্টিমিটার না। আচ্ছা, এখন আমার তো আসলে এইটার এই যে এ বি এর লেন্থ বের করতে হবে যার। তো আমরা এটাকে 5 সেন্টিমিটার পেলাম, যেহেতু কোয়েশ্চনে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে যেহেতু রেডিয়াস 13 সেন্টিমিটার রেডিয়াস বলাই আছে, তো এটাকে আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে পারি। কারণ হচ্ছে এখানে আরেকটা থিওরেমটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যার উপর টানা লম্ব এই যাটাকে সমদ্বিখণ্ডিত করে, বাইসেক্ট করে, এটা আমরা জানি। আচ্ছা, তো এটা অবশ্যই যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এইটুকু আর এইটুকু হচ্ছে সমান, ওটাকে আমি ধরলাম পি ধরলাম। তো এপি সমান বিপি। আচ্ছা, তো আমার অ্যাকচুয়ালি ওই বিপি এর মান বের করতে হবে। বিপি এর মান যদি বের করি তাহলে এ বি এর মান বের করতে পারবো, কারণ বিপিটা হচ্ছে এই সমস্ত এ বি এর অর্ধেক। অন্যভাবে যদি বলি তো এ বি হচ্ছে বিপি এর ডাবল। আচ্ছা, তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখুন পাইথাগোরাসের একটা সূত্র রয়েছে। তো আমরা পাইথাগোরাসের সূত্রটা কী পেলাম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখুন ওইটা ধরলাম পিবি আর ওটা হচ্ছে ও। তো এখানে আমার এটা দেওয়া আছে 5, আমি এইটাকে এই পোর্শনটাকে এখানে লিখলাম, ওটা হচ্ছে 13। আচ্ছা, তো এটা আমার অতিভুজ হবে কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই সূত্র থেকে আমরা আরও 2-3টা সূত্র বানাতে পারি। এখানে যদি আপনি লম্বটা বের করতে চান, লম্ব যদি বের করতে চান তাহলে এরকম লোড ওভার অতিভুজ স্কোয়ার থেকে আপনি ভূমি স্কোয়ারকে কী করবেন, রুট ওভার দিয়ে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে আপনি মাইনাস করে নেবেন। আবার যদি ভূমি বের করতে চান তাহলে এইখানে ভূমি দিবেন, ভূমি সমান আর ওইটা হবে লম্ব স্কোয়ার। এই ফর্মুলায় আপনি বের করতে পারেন। তাহলে আমরা এতটুকু এরকম লম্ব ভূমি এই সেই না লিখে আমরা শুধু এ বি বিসি যেহেতু ধরে দিয়েছি এরকম লিখবো। তো আমার বের হবে পিবি না, তো পিবি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অতিভুজ না, অতিভুজ হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তো আমার পিবি ওবি কত আছে 13 স্কোয়ার মাইনাস ওপি কত আছে 5 স্কোয়ার। তো আমার 13 স্কোয়ার 13 ইন্টু 13 169 মাইনাস 5 ইন্টু 5 25। তো আমার হচ্ছে কি 169 থেকে যদি আমি 25 বাদ দিই 144 থাকবে। তো এটার মানে হচ্ছে এই চিহ্নটা হচ্ছে বর্গমূল চিহ্ন মানে স্কোয়ার রুট। তো অ্যাকচুয়ালি আমি 144 এর স্কোয়ার রুট নিতে চাই, তো এটার স্কোয়ার রুট অ্যাকচুয়ালি কত হয় 12 হয়। 12কে আমি বর্গ করলে 144 পাবো, আবার 144 এর বর্গমূল নিলে আমি 12 পাবো। তো এখন আমি এটাকে 12 পেলাম 12 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো বাই এইটুকু আর এইটুকু সমান, তো এইটাও তো আরও 12 সেন্টিমিটার হচ্ছে। তো মোট মিলে কত হচ্ছে এ বি এর ডিস্টেন্স 12 প্লাস 12 সমান 24 সেন্টিমিটার। নেক্সট কোয়েশনটা দেখি, কি ভয়ঙ্কর গরম রে বাবা। দি সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 44 সেন্টিমিটার, হোয়াট ইজ দি এরিয়া। তো সার্কামফারেন্স হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি। এই একটা বৃত্ত আছে, তার এই যে পরিধি যেটা হচ্ছে 44 সেন্টিমিটার, সার্কামফারেন্স মানে সি 44 সেন্টিমিটার হলে এরিয়া কত, এই বৃত্তটার সার্কেলটার এরিয়া কত। তো আমরা এই যে সার্কামফারেন্স বা পরিধি পেলাম, সেই পরিধি থেকে আমরা এরিয়া যাব। তো এরিয়া যেতে হলে আমাদের আর এর প্রয়োজন হচ্ছে, আর মানে রেডিয়াসটা কত আগে বের করে নিতে হবে। তো যেহেতু এইটা কেন্দ্র আর এইটা দিলাম আর বা রেডিয়াস। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখুন আমার ইনফরমেশন শুধু এতটুকুই দেওয়া,
এইটুকুন থেকে আমি কি করব, রেডিয়াস বা ব্যাসার্ধ বের করে নেব। তো আমি প্রথমে সারকামফারেন্সের ফর্মুলাটা দেখব। তো এটা হচ্ছে 2 πr ইন্টু 2 πr ইজ ইকুয়াল টু সি মানে পরিধি। আচ্ছা, তো এখান থেকে আমার দেখুন একটা জিনিস হচ্ছে আর ইকুয়াল টু c/2π। আমার তো রেডিয়াস বের করতে হবে না, তো c/2π হচ্ছে আমার আর এর মান। তো যেহেতু আমি আর পেয়ে গেছি, আচ্ছা এখন আমরা কী করবো, এরিয়া বের করবো। দেয়ারফর এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা জানি বৃত্তের খালি বা এরিয়া হবে সার্কেল ইজ ইকুয়াল টু πr²। তো এখানে আমি পাই হিসাবে লিখলাম r²। তো আর এখানে কত আছে, এইটাই তো আর এর মান, তো পাই ইন্টু c/2π। তো যেহেতু এটা r² না, যেহেতু ওটা r², তো এটা হবে আর ইন্টু আর হচ্ছে, তো আরের জায়গায় c/2π, তো c/2π আবার হবে ইন্টু c/2π। ঠিক আছে, তো এখন দেখুন এই জায়গাতে এই পাই কেটে নিলাম। তো এখানে c কত দেওয়া আছে, 144 দেওয়া আছে। তো c44 ডিভাইডেড বাই 2 ইন্টু আবার 44 ডিভাইডেড বাই 2π। ঠিক আছে, আচ্ছা তো আমি 2 ইন্টু 22 কেটে নিলাম, আবার 2 ইন্টু 22 কেটে নিলাম। আমার এখানে থাকলো কি, আমার 22 ইন্টু 22 ডিভাইডেড বাই পাই। তো পাই সমান হচ্ছে 7/22। যদি পাইয়ের মান কোনো সময় 3.14 দিয়ে দেয়, যদি 3.14 দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিয়েছে, আর যদি না দেয় আপনি সবসময় এই মানটাই ধরে নেবেন। যেহেতু এই কোয়েশ্চনে পাইয়ের মান কত ধরতে হবে সেটা বলা নাই, তো আপনি সবসময় এই মানটাই ধরে নেবেন। যে কোনো পরীক্ষার যে কোনো জায়গায় যদি বলা না থাকে তাহলে পাইয়ের মান 7/22 ধরে নেবেন, নয়তো সেটা উল্লেখ করে থাকবে সাধারণত 3.14 দেওয়া থাকে। আচ্ছা, তো 7/22 যদি আমি এইরকম লিখি তো সেটা কীরকম দেখায়, এইটাকে আমরা এই ভগ্নাংশ দিয়ে ভাগ করছি। তো ভগ্নাংশ দিয়ে ভাবে এরকম ভাগ করা যায় না, ওটাকে 22 ইন্টু 22 যেরকম আসে ওটাকে আমরা উল্টে নেব। যদি সেটাকে আমি গুণ করি, এটাকে আমরা ভাগকে আমরা গুণ করি তার রেসিপ্রোকাল নিয়ে, এটা রেসিপ্রোকাল হচ্ছে কি 7/22। তো 7 উপরে যাবে, 22 নিচে আসবে, তো এই 22 কাটা, আর 7/22 154 হয়। তো আসলে আমার এটার যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে, তো এরিয়া যে সেটার ইউনিটটা কি হয়, স্কোয়ার সেন্টিমিটার। তো সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, এটাই হবে আনসার। আচ্ছা, তো 97 নম্বর কোয়েশ্চন হচ্ছে A rhombus having sides of 13 cm length has a diagonal of 24 cm. What is its area? তো একটা রম্বস দেওয়া আছে, সেই রম্বস আমরা কীরকম দেখি, একটু তেড়া। এটা হচ্ছে যার 4টা বাহু সমান কিন্তু একটু তেড়া থাকবে আর কি। বর্গ হচ্ছে 4টা বাহু সমান কিন্তু তেড়া না, একদম সোজাসুজি, অর্থাৎ এই বাহু সবটা একটা আরেকটার লম্ব হয়ে থাকবে। আর যদি লম্ব হয় তাহলে তার 4টা কোণই সমান হবে, অর্থাৎ এক সমকোণ করে হবে। আর তো রম্বাস বলতে আমরা সাধারণত বুঝি যার বিপরীত কোণগুলি সমান কিন্তু সবটা কোণ সমান না। আমার এই ইনফরমেশনে দেওয়া আছে যে হ্যাভিং সাইজ 13 সেন্টিমিটার, এই সাইড প্রতিটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার হবে, এটা হবে 13 সেন্টিমিটার, এটাও হবে 13 সেন্টিমিটার। আর একটা ডায়াগোনাল মানে কর্ণ দেওয়া আছে, ধরলাম এই কর্ণটা, এটা দেওয়া আছে কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তো এই সমস্তটার এরিয়া কতটা হবে, তো এটার এরিয়া বের করতে একটা জিনিস দেখুন, এইটুকু, এই যে এইটা আর এইটা দুটা ত্রিভুজ, এটা আর একটা দুটা ত্রিভুজ আমরা পেলাম। একটা রম্বসের যদি যে কোনো একটা কর্ণ আঁকে তাহলে এটা থেকে আমরা দুটা ত্রিভুজ পাবো, আর এই দুটা ত্রিভুজ হবে সর্বাঙ্গ সমান, সবটা বডি পার্টস সমান থাকবে। তাহলে এইটার কালি আর এইটার কালি সমান থাকবে, আর এইটার কালি এইটার দুইটার কালি মিলেই তো আমরা সমস্তটার কালি হচ্ছে। তো আমরা প্রথমে একটার কালি বের করে নেব। এখানে ওই ত্রিভুজটা আমরা ধরবো এ বি সি ধরলাম, আর ওটাকে ধরলাম ডি। আচ্ছা, ওটাকে সি ধরি, ওটাকে ডি ধরে নিই। তো এ বি সি ডি এই যে রম্বস সেটার আমরা এ বি ডি ওইটার কালি বের করে নেই প্রথমে। তো যেহেতু এই বাহু আর এই বাহু 3টা বাহুর মাপ দিয়ে দেওয়া আছে, যদি 3টা বাহুর মাপ দেওয়া থাকে তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, হিরন্স ফর্মুলা। সেই হিরন্স ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের কালি বের করতে পারি। অন্যথা যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলেও আমরা 3টা বাহু সমকোণী ত্রিভুজের ফর্মুলা হাফ ইন্টু বেজ ইন্টু অল্টিটিউড সেই ফর্মুলা ব্যবহার করে বের করতে পারি। আবার যদি সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়
তাহলে সেগুলিরও আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। তো এগুলো আমরা দেখুন একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে দেখুন ফর্মুলাটা হচ্ছে আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এ বি সি হচ্ছে ক্রমে 3টা বাহু, আর এস হচ্ছে সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে হচ্ছে এটা এই যে ত্রিভুজ যেটা রয়েছে সেটার যে পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমার অর্ধেক। তো এটার পরিসীমা আগে বের করে নেই, 13 প্লাস 24 কত হচ্ছে 26, 50 হচ্ছে। তো তার অর্ধেক সেমি পেরিমিটার, তো তার অর্ধেক কত হবে 25 হবে। তো এই ফর্মুলায় আমরা কি লিখলাম 25 ইন্টু এস মাইনাস 25 আবার এস মাইনাস এ 25, এস এর জায়গায় তো 25 মাইনাস এ, এ মানে আমরা যে কোনো একটা বাহু ধরে নেব, মানে ওটাকে এ ধরবো, বি ধরবো, সি ধরবো। তো 13 হচ্ছে, আবার হচ্ছে 25 মাইনাস এটা বি, এটাও 13, আবার 25 মাইনাস সি, সি এটা 24 দেওয়া আছে। আচ্ছা, তো 25 ইন্টু 25 মাইনাস 13 কত হচ্ছে 12 হচ্ছে, ইন্টু আবার 25 মাইনাস 13 12 হচ্ছে, ইন্টু আবার 25 মাইনাস 4 24 1 হচ্ছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু এখানে 25কে আমরা দেখুন 25কে আমরা এরকম লিখতে পারি 5 ইন্টু 5ই লিখতে পারলাম। তো 5 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু 12, 1-এর তো কোনো ভ্যালু নেই, এখানে পূরণ করলে তো সেমই থাকবে। আচ্ছা, তো যেহেতু ওটা রুট ওভারের ভিতরে রয়েছে না, তো এই দুটার মধ্যে আমরা একটাকে নেব তার বর্গমূল, এটার মানে হচ্ছে বর্গমূল। তো 5 আর এই জোড়ার মধ্যে থেকে একটা 12, তো 5 12 কত হচ্ছে 60 হচ্ছে। তো আমার এই যে ত্রিভুজ যেটা রয়েছে সেটার এই পরিধি এরিয়া হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, যেটা সেন্টিমিটারে দেওয়া আছে। তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ভাই এই দুইটা সমান হচ্ছে, তো 60 প্লাস আরও 60 হচ্ছে 120 স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তো ভাই নেক্সট একটা কোয়েশ্চনটা দেখি, হোয়াট ইজ দি সিম্পল ইন্টারেস্ট অন ₹1200 at 6% পার annum ফর 146 ডেজ। এখানে আমার প্রিন্সিপাল মানে মূলধন হচ্ছে 1200 টাকা, রেট হচ্ছে আর দেওয়া আছে, রেট হচ্ছে 6%, টাইম দেওয়া আছে, আমার টাইম কত হচ্ছে 146 ডেজ। আমরা সাধারণত এই ধরনের প্রবলেম সলভ করতে মাসে অথবা বছরে দেওয়া থাকে, তো এগুলো আসলে এটা আসলে দিনে দিয়েছে, তো কোনো সমস্যা নেই, দিন দিয়েছে আমরা এই দিনকে 365 দিয়ে ভাগ করে নেব। আচ্ছা, তো আমরা সিম্পল ইন্টারেস্ট সরল সুদের সূত্র কি PN আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, তো এখানে টি ধরেছি না, তো PTR বাই 100 এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো পি মানে হচ্ছে মূলধন 1200 টাকা পূরণ, টি টাইম হচ্ছে 146 ডিভাইডেড বাই, আমরা যেহেতু এখানে যদি বছর থাকতো তাহলে 1 দিতাম, 2 বছর থাকলে 2 দিতাম, 3 বছর থাকলে 3 দিতাম, সমস্যা ছিল না। মাসে যদি থাকে ধরুন 3 মাস, তো 3 দিয়ে 12 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আমার বছরের টার্মে চলে যাবে। তো এটাও যদি আমি বছরের টার্মে নিই তাহলে 365 দিয়ে ডিভাইড দিলে আমার এই দিনের সুদ আসবে, ইন্টু আর মানে রেট হচ্ছে 6, অল আর ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো এখানে একটা জিনিস এই জিরো ক্যান্সেল গেল, তো আমার বাকি থাকলো কি এখানে 12 ইন্টু এটা হচ্ছে 6 ইন্টু এইটা 146 ডিভাইডেড বাই এটা একটু নিচে আসবে 365। আমি এটাকে মোবাইলে ক্যালকুলেশন করে নিচ্ছি, আপনারা যেভাবে পারেন সেটার ক্যালকুলেশন করে নেবেন। আপনাকে ক্যালকুলেশন একটু স্মার্ট হতে হবে, কারণ আপনি যখন এক্সামে ঢুকবেন তখন আপনার তো কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারবেন না, তখন আপনাকে একটু স্মার্ট হতেই হবে। তো 12 ইন্টু 6 ইন্টু 146 ডিভাইডেড বাই 365, তো 28.8 হচ্ছে, তো এটার রেজাল্ট হচ্ছে 28.8। তো আসলে আমার 146 দিনের সরল সুদ হচ্ছে ₹28.8। এখানে 80 ধরলেও পারা যায়, কিন্তু এটা ওই মানে 80 পয়সা বোঝাবে, আমি 0 দিই বা না দিই 80 পয়সাই বোঝাচ্ছি। 99, এটা ছিল 98 নম্বর। 99 নম্বর কোয়েশ্চনটা আমি অন্য একটা ভিডিওতে সলভ করে দিয়েছি, সেটার লিঙ্ক তো আমি দিয়ে দেবো, মানে 91 আর 99টা সলভ করা আছে সেই ভিডিওতে আপনি পাবেন। তো এখন 100 নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড দি ভ্যালু অফ n ইন দি ইকুয়েশন
আমার এন এর মান বের করতে হবে। একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 কিউব, আবার দেখুন হোল রেজ টু দি পাওয়ার 4। তো এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা জিনিস দেখুন, আমরা যদি এরকম পাই a টু দি পাওয়ার m হোল রেজ টু দি পাওয়ার n, তার মানে এটা m n দুটো ইন্টিজার যদি ধরি, পজিটিভ ইন্টিজার, পজিটিভ হোক নেগেটিভ ইন্টিজার ধরলাম, তাহলে আমরা কি করতে পারি, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেবো। তো m ইন্টু n m n হচ্ছে, তো এর জায়গায় 2 হোল রেজ টু দি পাওয়ার আবার 3 যদি থাকে, তাহলে আমরা এর রেজ টু দি পাওয়ার 2 ইন্টু 3 মানে হচ্ছে a টু দি পাওয়ার 6 হচ্ছে 2 3 4, এরকম আমরা লিখতে পারি। তো এটাতেও আমরা এরকম লিখবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু n টুয়াইস n ইজ ইকুয়াল টু আবার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4 3 4 12 হচ্ছে। তো এখন একটা জিনিস হচ্ছে দেখুন, যদি এরকম আমরা পাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তাহলে আমরা বেজ যদি সেম হয় আর সমান চিহ্ন থাকে, তাহলে আমরা কেটে নেব, উপরের পাওয়ারটা থাকবে m ইজ ইকুয়াল টু n, এরকম আমরা লিখতে পারি। তো এখানে দেখুন এই বেজ এরকম সমান চিহ্ন থাকলে কিন্তু, আচ্ছা আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে লজ অফ এক্সপোনেন্ট বা ইন্ডিসেস। তো সেইটারও আমার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি এই টাইপের প্রবলেম সলভ করতে অসুবিধা হয়, তাহলে সেটা থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। তো এটাতে আমি এই বেসটা কেটে দিলাম, উপরের পাওয়ারটা যেরকম আছে এটা ইকুয়েশন হিসেবে রাখলাম, এই সাইডে আছে 2n আর এই সাইডে হচ্ছে 12, তাহলে n এর মান বের করবো। এখানে nটা হচ্ছে অজ্ঞাত রাশি, তো n এর মান যদি বের করি তাহলে n এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তো এটা 12 এর নিচে চলে যাবে ভাই, এটা তো রুল। তো 2 6 আর 12 তো সমান হচ্ছে 6, তো দেয়ারফর n ইজ ইকুয়াল টু 6। তো n এর মান হচ্ছে, এখানে x না এটা n, তো n এর মান হচ্ছে কত 6। ভাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, অনেক পরিশ্রম অনেক কষ্ট, কি গরম, এদিকে তো ফ্যান চালানো যাচ্ছে না, কারণ ফ্যানের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নষ্ট করে দেয়। আমি অন্যান্য সাবজেক্টের উপর তো ভিডিও বানাবো, নেক্সট ভিডিও আশা করি ইংলিশ গ্রামারের উপর বানাবো। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।